তোমরা অনেকেই বলো যে দাদা পড়ে যাই একরকম আর এক্সাম সেন্টারে গিয়ে দেখি প্রশ্ন এসেছে আর এক রকম। তা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা রেলের জিকের জন্য, সে তুমি এনটিপিসি হোক, আরপিএফ অথবা গ্রুপ ডি, যার জন্যই প্রিপারেশন নাও না কেন, এই ক্লাসে টপ লেভেলের 300টা এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে পুরো জিকে সিলেবাস থেকে। দেখো, প্রাচীন ভারত বলো, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত, ভারত ও বিশ্বের ভূগোল, ভারতীয় সংবিধান এবং ভারতের অর্থনীতি, এই যে সমস্ত বিষয়গুলো থেকে টপ লেভেলের বাছাই করা 300টা এমসিকিউ প্রশ্ন এখানে রেখেছি। সম্পূর্ণ ক্লাসটা করো, ভালো লাগবে। দেখো, একটা প্রশ্নের জন্যই কিন্তু তোমাকে 2 থেকে 3 সেকেন্ড সময় দেবো, নিজে মনে মনে হলেও সঠিক উত্তর বলবে, আর না পারলে মুখস্থ করে না। দেখো, প্রথম প্রশ্ন বলছে যে গুজরাটে অবস্থিত নিম্নলিখিত কোন স্থানটিতে জগৎপতি যোশী দ্বারা হরপ্পা অঞ্চল খনন করার সময় ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে? তাহলে যে ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে হরপ্পার কোন অঞ্চলে, সেটা হচ্ছে সুরকোটাদা। কোথায়? সুরকোটাদায় ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে। আর এটা বর্তমানে কোথায় অবস্থিত? ভারতের গুজরাটে অবস্থিত, মাথায় রাখবে। তারপরে বলছে বি কে থাপারের নির্দেশনায় 1960 সালে নিম্নলিখিত কোন হরপ্পার স্থানটি খনন করা হয়েছিল? তা এই বি কে থাপারের নির্দেশনায় 1960 সালে কালীবঙ্গাল এটি খনন করা হয়েছিল, মাথায় রাখবে। কালীবঙ্গাল কি হবে? কালীবঙ্গাল। বলছে সিন্ধু উপত্যকার সবচেয়ে বিখ্যাত নিদর্শনগুলির মধ্যে একটি হলো প্রায় 4 ইঞ্চি লম্বা তামার নিত্যরত নারী মূর্তি, এটি কোথায় পাওয়া গিয়েছিল? তাহলে আমরা কি বুঝলাম দাদা, যে একটা 4 ইঞ্চি লম্বা তামার নারী মূর্তি, তা এটা সিন্ধু উপত্যকা সভ্যতার কোন অঞ্চলে পাওয়া গিয়েছিল? মহেঞ্জোদারোতে। কোথায় পাওয়া গিয়েছিল? মহেঞ্জোদারোতে। বলছে দেখো, যে সিন্ধু উপত্যকা সভ্যতার নিম্নের কোন স্থানে প্রাপ্তবয়স্কদের সাধারণত মাটিতে পুঁতে দেওয়া হতো সোজা করে উত্তর দিকে মাথা রেখে? সেটা কোথায়? ইনামগাঁও, মাথায় রাখবে। ইনামগাঁওয়ে তোমার এই প্রাপ্তবয়স্কদের সাধারণত মাটিতে পুঁতে দেওয়া হতো সোজা করে উত্তর দিকে মাথা রেখে। বলছে পুরুষ সূক্ত কোন বেদের স্রোত? বলো। তা পুরুষ সূক্ত এটা হলো ঋগ্বেদের স্রোত। কেমন? বলছে বৈদিক গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ্য কোনটি? বৈদিক গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ্য হলো সুলভ সূত্র। বলছে ঋগ্বেদে ঋষি বিশ্বামিত্র এবং 2টি নদীর মধ্যে একটি কথোপকথনের আকারে একটি স্রোত রয়েছে যা দেবী হিসাবে পূজিত হয়েছিল। তা ওই নদীগুলো কি কি? তা মাথায় রাখবে, এই তোমার ঋগ্বেদে বিশ্বামিত্র এবং যে নদী দুটোর কথা বলা হয়েছিল সেই নদী দুটো হচ্ছে বিয়াস ও সুতলেজ। কি বললাম? বিয়াস ও সুতলেজ। তারপরে দেখো, বলছে যে মহাজন পদে উৎপাদনের কত ভাগ কৃষকদের কাছে কর হিসাবে ধার্য করা হতো? তা ওই মহাজন পদে উৎপাদনের মানে যে ফসল উৎপাদন হতো তার 1/6 কর হিসাবে কিন্তু কৃষকের কাছ থেকে ধার্য করা হতো, 1/6। বলছে অজাতশত্রু তার মন্ত্রী তোমার এই ভাষাকারকে বুদ্ধের কাছে পাঠিয়েছিলেন তার পরামর্শ পেতে ড্যাশের উপর আক্রমণ সংক্রান্ত বিষয়, মানে কার উপরে আক্রমণ সংক্রান্ত বিষয়ে জানার জন্যই, মানে পরামর্শ পাওয়ার জন্যই অজাতশত্রু তার মন্ত্রী ভাষাকারকে বুদ্ধের কাছে পাঠিয়েছিল। তা মাথায় রাখবে ভাজ্জিস। কি বললাম? ভাজ্জিসের ওপরে আক্রমণ সংক্রান্ত বিষয়ের পরামর্শ নেওয়ার জন্যই কিন্তু অজাতশত্রু তার মন্ত্রী ভাষাকারকে বুদ্ধের কাছে পাঠিয়েছিলেন। বলছে কিছু বৌদ্ধ শিলাকাটা গুহাকে বলা হতো চৈত্য আর অন্যগুলোকে বলা হতো বিহার। এই দুটির মধ্যে পার্থক্য কি? বলো। সঠিক উত্তর হবে দাদা যে চৈত্য হলো উপাসনার স্থান। কি বললাম? চৈত্য হলো উপাসনার স্থান আর বিহার হলো ভিক্ষুকদের আবাসস্থল। কি বললাম? বিহার হলো ভিক্ষুকদের আবাসস্থল আর চৈত্য হলো উপাসনার স্থান। বলছে নিচের কে দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত? বলো। দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত কে? পদ্ম সম্ভব। মাথায় রাখবে, পদ্ম সম্ভব যিনি দ্বিতীয় বুদ্ধ নামে পরিচিত। বলছে নিম্নলিখিত কোনটি জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক ছিল? জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ অর্থাৎ 24তম যে জৈন তীর্থঙ্কর তিনি তো পার্শ্বনাথ, তা তার প্রতীক কি ছিল? মাথায় রাখবে সর্প অর্থাৎ সাপ। পার্শ্বনাথের প্রতীক ছিল সাপ। বলছে সমাধি মরণ কোন দর্শনের সাথে সম্পর্কিত? সমাধি মরণ এটা জৈন দর্শনের সাথে সম্পর্কিত। বলছে মহাবীরের অনুসারীদের মূল নাম কি ছিল? বলো। তা মহাবীরের অনুসারীদের মূল নাম ছিল নিগ্রন্থ। কি বললাম? নিগ্রন্থ। অপশন 3 সঠিক উত্তর। বলছে ড্যাশ সাম্রাজ্যে তোমার ওই কণ্ঠক শোধন নামে এক ধরনের আদালত প্রচলিত ছিল? বলো। কোন সাম্রাজ্যের সময়কালে কণ্ঠক শোধন নামে এক ধরনের আদালত প্রচলিত ছিল?
তা সঠিক উত্তর কি হবে? মৌর্য। মাথায় রাখবে, মৌর্য সাম্রাজ্যের সময় কিন্তু কণ্ঠক শোধন নামে এক ধরনের আদালত প্রচলিত ছিল। বলছে অশোকের অনুশাসন অনুসারে রাজা হওয়ার কত বছর পর অশোক কলিঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করেছিল? মাথায় রাখবে যে অশোকের অনুশাসন অনুসারে রাজা হওয়ার 8 বছর পর, 8 বছর পরে কিন্তু অশোক তোমার ওই কলিঙ্গ যুদ্ধ করেছিল। তারপরে দেখো, বলছে নিচের কোন শিলালিপিতে সম্রাট অশোকের ভগবান বুদ্ধের জন্মস্থানে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে? কোন শিলালিপিতে? মাথায় রাখবে রুমিনিদেই। কি বললাম? রুমিনিদেই শিলালিপিতে সম্রাট অশোকের ভগবান বুদ্ধের জন্মস্থানে যাওয়ার কথা বর্ণনা করা হয়েছে। বলছে প্রাচীন ভারতের নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটিতে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতার ছেলের প্রেম কাহিনী বর্ণিত আছে? তা সেটা হচ্ছে মালবিকাগ্নি মিত্রম। কার লেখা? কালিদাসের লেখা। কালিদাসের এই মালবিকাগ্নি মিত্রম বইতেই তোমার এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতার যে ছেলে তার প্রেম কাহিনীর বর্ণিত আছে। আচ্ছা বলো তারপরে যে ভারতের প্রাচীন রাজবংশের প্রসঙ্গে তোমার এই বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ এবং তোমার হচ্ছে সুশরমন কোন রাজবংশের রাজা ছিলেন? বলো। বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ ও সুশরমন এরা কোন রাজবংশের রাজা ছিলেন? কর্ণব বা কণ্ঠ বা কর্ণব রাজবংশের এরা রাজা ছিলেন। কেমন? বলছে সঙ্গম যুগে জমির 5 রকমের বিভাজনের মধ্যে কৃষি জমিকে কি বলা হতো? মাথায় রাখবে যে সঙ্গম যুগে জমিকে 5টি ভাগে ভাগ করা হয়েছিল, যার মধ্যে কৃষি জমিকে বলা হতো মরুদম। কি বললাম? কৃষি জমিকে মরুদম বলা হতো। আর এই মুল্লাইটা কি বলতো? মুল্লাই হচ্ছে চারণ ভূমি, মানে যেখানে চারণ বা বলতে পারো যেখানে গরু ছাগল ভেড়া চড়ানো হতো সেই অঞ্চলটা মুল্লাই নামে পরিচিত। পালাইটা কি? পালাই হচ্ছে একটা শুষ্ক পরিত্যক্ত অঞ্চল, পালাই বলা হতো। আর মরুদম তো দেখলেই যে কৃষি জমিকে মরুদম বলা হতো। আর নেইতাল হচ্ছে তোমার এই সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলকে নেইতাল বলা হতো। তারপরে বলছে দেখো চোল, চেরা এবং পাণ্ডবদের 3টি রাজবংশের প্রধানদের বর্ণনা করে তামিল শব্দটি ড্যাশ। মানে কোন তামিল শব্দটার দ্বারা চোল, চেরা, পাণ্ডব এই 3 রাজবংশের প্রধানদেরকে বর্ণনা করে? তা সেটা হচ্ছে মুভেনদাব। মাথায় রাখবে এই তামিল শব্দ মুভেনদাবের দ্বারাই কিন্তু চোল, চেরা, পাণ্ডব 3 রাজবংশের প্রধানদেরকে বর্ণনা করে। বলছে তামিল অঞ্চলে সঙ্গম যুগে দাস সহ ভূমিহীন শ্রমিকরা কি নামে পরিচিত ছিল? বলো। তা মাথায় রাখবে যে হচ্ছে তামিল অঞ্চলে সঙ্গম যুগে দাস সহ ভূমিহীন শ্রমিকরা তোমার এই কাদাইসিয়ার ও উজাভার। কি বললাম? মাথায় রাখবে যে উজাভার হবে না, কাদাইসিয়ার আর তোমার হচ্ছে আদি মাই। মাথায় রাখবে কাদাইসিয়ার আর আদি মাই নামে পরিচিত ছিল। আবার বলছি শুনে নাও, প্রশ্নটা ভালো প্রশ্ন, যে তামিল অঞ্চলে সঙ্গম যুগে দাস সহ ভূমিহীন শ্রমিকরা তোমার এই কাদাইসিয়ার ও আদি মাই নামে পরিচিত ছিল। বলছে নিম্নলিখিত কোন শহরটিতে সঙ্গম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল? তা মাথায় রাখবে মাদুরাইতে। কোথায়? মাদুরাইতে তোমার এই সঙ্গম সমাবেশটা অনুষ্ঠিত হয়েছিল। বলছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা কে ছিলেন যিনি একজন বাকাটক রাজকুমারকে বিয়ে করেছিলেন? তা তিনি হলেন প্রভাবতী। মাথায় রাখবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যা প্রভাবতী, যিনি একজন বাকাটক রাজকুমারকে বিয়ে করেছিলেন। বলছে নিচের কোন বিশ্ববিদ্যালয় গুপ্ত বংশের শাসক কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন? তাহলে কুমারগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়, তাই না? মাথায় রাখবে। চলে আসি তারপরে দেখো যে প্রাচীন ভারতের একজন বিখ্যাত গণিতবিদ এবং হচ্ছে জ্যোতির্বিদ আর্যভট্ট নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কার দরবারে ছিলেন? বলো। আর্যভট্ট কার দরবারে ছিলেন? আর্যভট্ট দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে ছিলেন। বলছে হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? তা হর্ষবর্ধন আর দ্বিতীয় পুলকেশীর মধ্যে নর্মদা নদীর তীরে কিন্তু যুদ্ধ হয়েছিল। মাথায় রাখবে। বলো এবার আমাকে কমেন্টে জানাও তো যে কোন যুদ্ধটা হয়েছিল যে হর্ষবর্ধন আর দ্বিতীয় পুলকেশীর মধ্যে। তারপরে প্রশ্ন বলো যে পৃথ্বীরাজ চৌহান কাকে তোমার হচ্ছে গড়কুন্ডার দুর্গের শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন? তা পৃথ্বীরাজ চৌহান তোমার এই খেতসিং খাঙ্গার, কি বললাম? খেতসিং খাঙ্গারকে গড়কুন্ডার দুর্গের শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন। বলছে ঔরঙ্গজেব তার বীরত্বে মুগ্ধ হয়ে বিকানেরের কোন শাসককে মাহি মার্তিব উপাধি দিয়েছিলেন? কি বললাম? মাহি
মার্তিব উপাধি কে কাকে দেয়? ঔরঙ্গজেব দেয়। ঔরঙ্গজেব কাকে মাহি মার্তিব উপাধি দিয়েছিল? মাথায় রাখবে, রাও অনুপ সিংকে। রাও অনুপ সিংকে ঔরঙ্গজেব মাহি মার্তিব উপাধি দিয়েছিলেন। আচ্ছা, তারপরে দেখে নাও যে 1887 সালের রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তোমার এই মারওয়ারের প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে কাকে পাঠানো হয়েছিল? বলো। 1 মিনিট, বলো সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবা যে হচ্ছে প্রতাপ সিংকে। কি বললাম? যে 1887 সালে রানী ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মারওয়ারের প্রতিনিধি হিসাবে ইংল্যান্ডে পাঠানো হয়েছিল প্রতাপ সিংকে। কাকে? প্রতাপ সিং। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। দেখো যে নিম্নলিখিত কোন যুদ্ধে হাসান খান মেওয়াতি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিল? বলো কোন যুদ্ধে? সঠিক উত্তর খানওয়ারের যুদ্ধে। যে খানওয়ারের যুদ্ধে হাসান খান মেওয়াতি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিল। বলছে অমরা নায়ক পদ্ধতি কোন ভারতীয় সাম্রাজ্যের একটি প্রধান রাজনৈতিক উদ্ভাবন ছিল? বলো। বলো অমরা নায়ক পদ্ধতি কোন ভারতীয় সাম্রাজ্যের একটি প্রধান রাজনৈতিক উদ্ভাবন ছিল? সঠিক উত্তর কি হবে দাদা? বিজয়নগর রাজবংশ। কোন রাজবংশ? বিজয়নগর সাম্রাজ্যের একটি প্রধান রাজনৈতিক উদ্ভাবন ছিল অমরা নায়ক পদ্ধতি। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বলছে কোন চোল রাজা পুরো সিলন বা শ্রীলঙ্কা জয় করেছিলেন? বলো। কোন চোল রাজা পুরো সিলন, মানে আগে শ্রীলঙ্কাকে সিলন বলা হতো, সিলন বা শ্রীলঙ্কা জয় করেছিল কোন চোল রাজা? মাথায় রাখবে প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল। বলছে দিল্লির কুতুব মিনার বিশ্বের সব থেকে উঁচু ইটের মিনার, তা নিম্নলিখিত কোন রাজা এর নির্মাণে অবদান রাখেনি? বলো, এই চারজন দেখে বলো এর মধ্যে কোন রাজা তোমার এই দিল্লির কুতুব মিনার নির্মাণে কোনো অবদান রাখেনি? তা বলবা এখানে দাদা যে আলাউদ্দিন খলজি। আমরা দেখতে পাচ্ছি আলাউদ্দিন খলজি কিন্তু কুতুব মিনার নির্মাণে কোনো অবদান রাখেনি। তাছাড়া ফিরোজ শাহ তুগলক, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এনারা কিন্তু এই দিল্লির কুতুব মিনার নির্মাণে কিন্তু তোমার অবদান রেখেছিল। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে যে নিচের কোন রাজবংশ ভারতে প্রথম মামলুক স্থাপত্যের প্রবর্তন করেন? বলো কোন রাজবংশ? কোন রাজবংশ তোমার ভারতে প্রথম মামলুক স্থাপত্যের প্রবর্তন করে? মাথায় রাখবে ইলবাড়ি। কি বললাম? ইলবাড়ি রাজবংশ ভারতে প্রথম মামলুক স্থাপত্যের প্রবর্তন করে। খলজি বংশের কোন শাসক দাম নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? তা খলজি বংশের আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি যিনি দাম নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। আচ্ছা দেখো, তারপরে বলছে যে আলাউদ্দিন খলজি কোন স্থানের নাম পরিবর্তন করে তোমার খিজরাবাদ রাখেন? বলো কোন স্থানের নাম পরিবর্তন করে? চিতোর। আলাউদ্দিন খলজি চিতোরের নাম পরিবর্তন করে খিজরাবাদ রাখেন। বলছে দিল্লির সুলতানি সাম্রাজ্যের কোন শাসক নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেছিল? বলো। তো সঠিক উত্তর কি হবে? যে মুবারক খলজি। মুবারক খলজি তিনি কিন্তু নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেছিলেন। বলছে ভারতীয় ইতিহাসের মধ্যযুগে তোমার এই মুনহিয়ান সাধারণত কারা ছিলেন? বলো। তা ভারতীয় ইতিহাসের মধ্যযুগে মুনহিয়ান ছিল গুপ্তচর, মানে গুপ্তচরদেরকে মুনহিয়ান বলা হতো। বলছে রণথম্বরের শাসক হাম্পির চৌহান কোন সালে প্রথমবারের মতো দিল্লির সুলতান জালাউদ্দিন খলজির সেনাবাহিনীর মুখোমুখি হন? কত সালে? মাথায় রাখবে 1290 সালে। 1290 সাল বা 1290 খ্রিস্টাব্দে রণথম্বরের শাসক হাম্পির চৌহান তিনি হচ্ছেন এই তোমার 1290 সালে দিল্লির সুলতান জালালউদ্দিন খলজির সেনাবাহিনীর মুখোমুখি হন। বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে কাগজের মুদ্রা চালু করার কৃতিত্ব দেওয়া হয়? বা বলতে পারো যে কোন ব্যক্তি কাগজের মুদ্রা চালু করেছিলেন? তো সঠিক উত্তর কি হবে? যে মোহাম্মদ বিন তুগলক। মাথায় রাখবে মোহাম্মদ বিন তুগলককেই কিন্তু কাগজের মুদ্রা চালু করার কৃতিত্ব দেওয়া হয়। বলছে সুলতানি আমলে গয়ায় নির্মিত সূর্য মন্দিরে দুইবার সুলতানের নাম লেখা একটি শিলালিপি রয়েছে। তা কে এই সুলতান, মানে কোন সুলতানের নাম লেখা রয়েছে একটা শিলালিপিতে? কার নাম? ফিরোজ শাহ তুগলক। মাথায় রাখবে যে ফিরোজ শাহ তুগলক তোমার এই গয়ায় নির্মিত সূর্য মন্দিরে দুইবার যে সুলতানের নামটা লেখা রয়েছে একটা শিলালিপিতে, সেই সুলতান হলো ফিরোজ শাহ তুগলক।
বলছে নিম্নলিখিতদের মধ্যে কে টোকেন মুদ্রা বা টোকেন মুদ্রা চালু করেছিলেন, যেখানে পিতল ও তামার মুদ্রা জারি করা হয়েছিল যার মূল্য সোনা ও রূপোর সমান ছিল। তাহলে বলো বলো কোন কোন সম্রাট বা কোন শাসক তোমার এই টোকেন মুদ্রা চালু করেছিলেন? তা তিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলক। মাথায় রাখবে, মোহাম্মদ বিন তুগলক তিনি কিন্তু টোকেন মুদ্রা বা এটি চালু করেছিল, যেটা হচ্ছে পিতল ও তামার মুদ্রা, পিতল বা তামা দিয়ে তৈরি, যেটা সোনা ও রূপোর সমান মূল্য ছিল। বলছে হুমায়ুনের রাজত্বকালে ভারতে আগত দুইজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন কারা? বলো। তা হুমায়ুনের রাজত্বকালে ভারতে আগত দুজন চিত্রশিল্পী ছিলেন সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। মাথায় রাখবে, সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। বলছে 1719 সালে সৈয়দ ভাইরা পেশোয়া বালাজি বিশ্বনাথের সহায়ক ড্যাশকে ক্ষমতাচ্যুত করেন। কাকে? মাথায় রাখবে যে ফারুক শিয়ারকে। ঠিক আছে, যে 1719 সালে সৈয়দ ভাইরা পেশোয়া বালাজি বিশ্বনাথের সহায়ক তোমার এই ফারুক শিয়ারকে ক্ষমতাচ্যুত করেন। বলছে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ও আগ্রা দখল করে নেয়। তা কোন সালের কথা এখানে বলা হচ্ছে? তা মাথায় রাখবে দাদা 1526-এ বাবর ইব্রাহিম লোদিকে 1526-এ ওই যে তোমার প্রথম যে পানিপথের যুদ্ধ হয় সেই সময় কিন্তু পরাজিত করে আগ্রাটা দখল করে নেয়। ঠিক আছে, তারপরে বলো কোন দিল্লি সুলতানি রাজবংশ দ্বি গম্বুজের প্রচলন করেছিল? দ্বি গম্বুজের প্রচলন করেছিল কোন সুলতানি রাজবংশ? মাথায় রাখবে লোদি রাজবংশ। লোদি রাজবংশ দ্বি গম্বুজের প্রচলন করেছিলেন। বলছে নিম্নলিখিত কোন শাসক তোমার হচ্ছে গুলরুখী উপনামে কবিতা লিখতেন? তা এই গুলরুখী উপনামে কবিতা লিখতেন কোন শাসক? দাদা সিকান্দার লোদি। কে? সিকান্দার লোদি গুলরুখী উপনামে কিন্তু কবিতা লিখতেন। বলছে কৃষ্ণদেব রায় নিচের কোন রাজবংশের অন্তর্ভুক্ত? বলো। তা কৃষ্ণদেব রায় তুলুভা রাজবংশের অন্তর্গত। ঠিক আছে, বলছে ত্রয়োদশ শতাব্দীতে কাকাতীয় রাজবংশ কোন দুর্গটি নির্মাণ করেছিল? তা ত্রয়োদশ শতাব্দীতে তোমার এই কাকাতীয় রাজবংশ দ্বারা নির্মিত দুর্গটির নাম কি? গোলকুন্ডা। মাথায় রাখবে গোলকুন্ডা। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো বলছে যে হ্যাঁ, যে নিচের কোন ক্রমটি বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশের শাসনকালকে সঠিকভাবে বর্ণনা করে? তা বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশ সবার প্রথমেই তো সঙ্গম রাজবংশ, তাই না? তাহলে সঙ্গম যেহেতু হবে, অপশন 1টা কাটা হয়ে যাবে। সঙ্গম, তারপরে শালুভা, তারপরে তুলুভা, তারপরে আরাভিদু। মাথায় রাখবে সঙ্গম, শালুভা, তুলুভা, আরাভিদু। অপশন 4 এখানে সঠিক হয়ে যাবে। বলছে রানী রুদ্রামা দেবী নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত ছিলেন? বলো। তা রানী রুদ্রমা দেবী তিনি কিন্তু কাকাতিয়া রাজবংশের সাথে সম্পর্কিত ছিলেন। বলছে নিচের কোন স্থানে তোমার হচ্ছে বিটল মন্দির অবস্থিত? তাই ব্রিটল মন্দির অবস্থিত কোথায়? হাম্পিতে। মাথায় রাখবে কোথায়? হাম্পিতে কিন্তু তোমার এই ব্রিটল মন্দির অবস্থিত। বলছে সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে তোমার এই খানেগাহ শব্দটার অর্থ কি? খানেগাহ শব্দের অর্থ হচ্ছে ধর্মশালা। মাথায় রাখবে সুফি ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে খানেগাহ শব্দের অর্থ হচ্ছে ধর্মশালা। নিম্নলিখিত কোন সন্ত ছত্রপতি শিবাজী মহারাজের সমসাময়িক ছিলেন? বলো, কোন সন্ত ছত্রপতি শিবাজী মহারাজের সমসাময়িক ছিলেন? বলবা যে দাদা তুকারাম ছত্রপতি শিবাজীর সমসাময়িক ছিলেন। বলছে দক্ষিণ ভারতে বৈষ্ণব ভক্ত সাধকদের কি নামে অভিহিত করা হতো? দাদা দক্ষিণ ভারতে বৈষ্ণব ভক্ত সাধকদেরকে আলভার নামে অভিহিত করা হতো। বলছে তৈমুরীয় ঐতিহ্য অনুযায়ী হুমায়ুনকে তার ভাইদের সাথে ক্ষমতা ভাগ করে নিতে হয়েছিল। তা হুমায়ুনের দিল্লি, আগ্রা এবং মধ্য ভারতের নিয়ন্ত্রণ ছিল। অন্যদিকে তার ভাই তোমার ওই কামরান নিম্নলিখিত কোন অঞ্চলের নিয়ন্ত্রণ করেছিলেন? তার ভাই বলো। তা তার ভাইরা হচ্ছে তোমার এই আফগানিস্তান, পাঞ্জাব। ঠিক আছে, মাথায় রাখবে আফগানিস্তান এবং পাঞ্জাব এটা ছিল তার ভাইদের মানে নিয়ন্ত্রণে। বলছে হুমায়ুনের 4টি প্রধান যুদ্ধের সঠিক ক্রম লিখুন। যুদ্ধক্রমের নাম নিচে উল্লেখ করা হলো। মানে ওই যে মানে পর হিসাব আর কি, প্রথমে কোন যুদ্ধ তারপরে কোন যুদ্ধ। তাহলে হুমায়ুনের যদি 4টি যুদ্ধ দেখো তা বলবা দা যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে চৌসা,
দেওয়া, কনৌজ এবং সরহিন্দ সব যুদ্ধই কিন্তু হুমায়ুন করেছিল। তা প্রথমে করেছিল কি, প্রথমে দাদা দেওড়া দেওড়া যুদ্ধ কিন্তু প্রথমে করে 1532-এ। তারপরে কিন্তু হুমায়ুন চৌসা যুদ্ধ করে। চৌসা যুদ্ধ ওই মোটামুটি তোমার 1538 কি 39 সালে, একটু দেখে নিও। কনৌজের যুদ্ধ তো জানোই 1540-এ, আর সরহিন্দের যুদ্ধ 1555-তে। 1555-তে সরহিন্দের যুদ্ধ করেছিলেন। ঠিক আছে, তাহলে অপশন 4 আমাদের সঠিক উত্তর। বলছে যে আকবরের দরবারে বিখ্যাত সঙ্গীত শিল্পী তানসেন সহ কতজন রত্ন ছিলেন? তো একদম ইজি প্রশ্ন হয়ে গেছে এটা, বলবো দাদা 9 জন। নবরত্ন আমরা পড়েই নিয়েছি, তাই না, যে 9 জন রত্ন ছিলেন। বলছে আকবরের আমলে জপ্তিকর নির্ধারণ ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? এই জপ্তিকর নির্ধারণ ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? তা সেটা তোমার ওই মাথায় রাখবা যে অওধ ও এলাহাবাদ। কি বললাম? অওধ ও এলাহাবাদে। ঠিক আছে। বলছে 1575 সালে গুজরাট বিজয় উদযাপন উপলক্ষে আকবর কর্তৃক নির্মিত স্থাপত্যটির নাম কি? তা সেটা হচ্ছে মাথায় রাখবা যে কি হবে, বুলন্দ দরজাই হবে। হ্যাঁ, যেহেতু এখানে 1575 বলছে, আর গুজরাট বিজয়ের জন্য কিন্তু আকবর যে হচ্ছে স্থাপত্যটা নির্মাণ করেছিল সেটা হচ্ছে বুলন্দ দরজা নির্মাণ করেছিল। কেমন বলো? যে শাহজাহান আগ্রায় তার বাকি জীবনের জন্য ড্যাশ দ্বারা বন্দী ছিলেন? কার দ্বারা বন্দী ছিলেন বলো? শাহজাহান মাথায় রাখবা যে ঔরঙ্গজেবের দ্বারা কিন্তু তোমার হচ্ছে বাকি জীবনটা ঔরঙ্গজেবের জন্যই কিন্তু আগ্রায় বন্দী ছিলেন। বলছে মুঘল যুগে জাহাঙ্গীরের রাজত্বকে চিত্রকলার স্বর্ণযুগ হিসাবে বিবেচনা করা হয়। তার নিম্নলিখিতদের মধ্যে কে জাহাঙ্গীরের দরবারে চিত্রশিল্পী ছিলেন না? দেখো 4 জন দেখে বলো কোন ব্যক্তি জাহাঙ্গীরের দরবারে চিত্রশিল্পী ছিলেন না। দেখো আব্দুল হাসান ছিলেন, ওস্তাদ মনসুর ছিলেন, তোমার এই বিশান দাসও কিন্তু ছিলেন, কিন্তু এই যে বসওয়ান বলে কিন্তু কোনো চিত্রশিল্পী কিন্তু জাহাঙ্গীরের সময় ছিলেন না। অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেছিলেন ড্যাশ সালে? বলো। মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব বিজাপুর দখল করে কত সালে? বিজাপুর দখল করে 1685 সালে। তাহলে বুঝতেই পারছো যে 1685 মানে এ দুটো বাদ হয়ে গেল। আর তোমার দেখো এই গোলকুন্ডা দখল করেছিল কত সালে? গোলকুন্ডা দখল করেছিল 1687-তে। ঠিক আছে, 1685 আর 87, অপশন 2 সঠিক উত্তর। বলছে যে নিম্নলিখিত, দেখো পরে প্রশ্ন, নিম্নলিখিত কোন যুদ্ধে দারাশিকোহ অবশেষে ঔরঙ্গজেবের কাছে উত্তরাধিকারের যুদ্ধে পরাজিত হয়? তাই দারাশিকোহ ঔরঙ্গজেবের কাছে কোন যুদ্ধে পরাজিত হয়েছিল? বলবা দাদা যে সমুদ্রগড়ের যুদ্ধে। কোন যুদ্ধে? সমুদ্রগড়ের যুদ্ধে। বলছে নিম্নলিখিত শিখ গুরুদের মধ্যে কাকে ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করা হয়েছিল? কাকে বলো? তা গুরু তেগ বাহাদুরকেই কিন্তু ঔরঙ্গজেবের নির্দেশে হত্যা করা হয়েছিল। বলছে টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কত সালে ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়? তা ম্যাঙ্গালোরের চুক্তি 1784 সালে স্বাক্ষরিত হয়। মাথায় রাখবে কার কার মধ্যে? টিপু সুলতান আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে হয়েছিল। নিম্নলিখিতদের মধ্যে কাকে মুঘল সম্রাট দ্বারা তোমার এই বুরহান উল মুলুক, কি বললাম, বুরহান উল মুলুক উপাধি দিয়েছিলেন কাকে? তা মাথায় রাখবে যে সাদাত আলী খান, কি বললাম, সাদাত আলী খানের উপাধি কি ছিল? বুরহান উল মুলুক। বলছে নিম্নলিখিত বাংলার নবাবদের মধ্যে কে তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন? বলো। একদম ইজি একটা প্রশ্ন, বলবো দাদা মীর কাসিম। কি হবে? মীর কাসিম, বাংলার নবাব মীর কাসিম, তিনি তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেছিলেন। বলছে কোন মুঘল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিলেন? তাহলে রঙ্গিলা নামে পরিচিত ছিলেন মোহাম্মদ শাহ। বলছে দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25%কে বলা হতো কি? তা 25%কে বলা হতো চৌথ। 25% কি বলা হতো? চৌথ। যে দাক্ষিণাত্যে মারাঠাদের দ্বারা সংগৃহীত ভূমি রাজস্বের 25% চৌথ নামে পরিচিত। বলছে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তোমার এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1602 হবে, মাথায় রাখবে 1602 সালে প্রতিষ্ঠিত হয়। বলছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে তাদের প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিল? দক্ষিণ ভারতে কোথায় বলো? দক্ষিণ ভারতে তোমার এই মৌসুলিপত্তনম। ঠিক আছে, অপশন 3 আমাদের সঠিক উত্তর। মৌসুলিপত্তনমে কিন্তু প্রথম তাদের ভিত্তি স্থাপন করে।
তা বলছে যে কোন আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার চা ও চীনের ব্যবসায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত করেছিল? বলো, কোন আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার চা ও চীনের ব্যবসায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার বিলুপ্ত করেছিল? তা সেটা হচ্ছে দাদা মাথায় রাখবা যে চ্যাটার অ্যাক্ট, রেগুলেটিং নয়, চ্যাটার অ্যাক্ট 1833। কি বললাম? চ্যাটার অ্যাক্ট 1833 অনুযায়ী। বলছে কোন আইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকারের অবসান ঘটিয়েছিল? কোন আইন বলো? 1813 সালের চ্যাটার অ্যাক্ট অনুযায়ী মাথায় রাখবে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক একচেটিয়া অধিকারের অবসান ঘটিয়েছিল। বলছে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? তা মাথায় রাখবে সোজা একটা প্রশ্ন যে 1911 সালে ব্রিটিশ সাম্রাজ্যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। বলছে 1809 সালে ব্রিটিশ ও পাঞ্জাবের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তা 1809 সালে ব্রিটিশ আর পাঞ্জাবের মধ্যে অমৃতসরের চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়, মাথায় রাখবে। বলছে নিম্নলিখিতদের মধ্যে কে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন? বলো, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন যে হেনরি ভিভিয়ান ডিরোজিও। কি বললাম? হেনরি ভিভিয়ান ডিরোজিও। বলছে বাংলায় প্রথম ইংরেজ কারখানাটি কত সালে হুগলি নদীর তীরে স্থাপিত হয়? কত সালে? সালটা কত? মাথায় রাখবে 1651 সালে। মাথায় রাখবে বাংলায় প্রথম ইংরেজ কারখানাটি 1651 সালে হুগলি নদীর তীরে স্থাপিত হয়। বলছে ভারতে কোন ভূমিকর ব্যবস্থায় কৃষকদের মালিকানার অধিকার প্রদান করা হয়েছিল? বলো, ভারতের কোন ভূমিকর ব্যবস্থায়? মাথায় রাখবে যে এই তোমার রায়তওয়ারি ব্যবস্থায়। কি বললাম? রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের মালিকানার অধিকার প্রদান করা হয়েছিল তোমার এই ব্যবস্থার মাধ্যমেই। বলছে লর্ড কর্নওয়ালিস কত সালে স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিলেন? স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিলেন 1793 সালে। কত সালে? 1793 সালে, মাথায় রাখবে। বলছে যে নিম্নলিখিত ভারতের কোন ভাইসরয় নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিল? বলো, কোন ভাইসরয়? কোন ভাইসরয়? লর্ড রিপন। কি বললাম? লর্ড রিপন তিনি কিন্তু স্থানীয় সরকার সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন। বলছে ভারতের কোন ভাইসরয়ের আমলে মহান শহীদ ভগৎ সিং, তারপরে হচ্ছে সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল? বলো, কোন ভাইসরয়ের আমলে? হচ্ছে লর্ড আরউইনের সময়। মাথায় রাখবে লর্ড আরউইনের সময় কিন্তু মহান শহীদ তোমার এই ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে ফাঁসি দেওয়া হয়েছিল। বলছে বাংলায় নিম্নোক্ত গভর্নর জেনারেলদের মধ্যে কে সতীদাহ প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন? কে, কোন ব্যক্তি? মাথায় রাখবে উইলিয়াম বেন্টিং। কি বললাম? উইলিয়াম বেন্টিং, বাংলার গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু সতীদাহ প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। বলছে ভারতের কোন ভাইসরয়ের সময় ভারতীয় দণ্ডবিধি, নাগরিক প্রক্রিয়াবিধি এবং ফৌজদারি প্রক্রিয়াবিধি পাশ করা হয়েছিল বা পাশ হয়েছিল? কোন ভাইসরয়ের আমলে? তা মাথায় রাখবে লর্ড ক্যানিং। লর্ড ক্যানিংয়ের আমলেই কিন্তু ভারতীয় দণ্ডবিধি, তারপরে হচ্ছে নাগরিক প্রক্রিয়াবিধি এবং ফৌজদারি প্রক্রিয়াবিধি কিন্তু এগুলো সবই পাশ হয়েছিল। বলছে প্রদত্ত তালিকা সম্বন্ধ সাধন করুন, মানে তালিকাটা মিলাতে বলছে। এদিকে কি রয়েছে? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস এবং লর্ড উইলিয়াম বেন্টিং। এদিকে চিরস্থায়ী বন্দোবস্ত, অমৃত অধীনতামূলক মিত্রতা নীতি, সতীদাহ প্রথা বিলোপ আর সপ্ত বিলোপ নীতি। সঙ্গে সঙ্গে বলবা যে লর্ড ওয়েলেসলির সাথে কি যাবে দাদা? লর্ড ওয়েলেসলির সাথে তুমি বলবা যে কি সপ্ত বিলোপ নীতির সঙ্গে জড়িত। আর লর্ড ডালহৌসি বলবা আচ্ছা সরি, লর্ড ওয়েলেসলি হবে অধীনতামূলক মিত্রতা নীতি, আর লর্ড ডালহৌসি হবে সপ্তবিলোপ নীতি। লর্ড কর্নওয়ালিস কি হবে বলো? লর্ড কর্নওয়ালিস হচ্ছে তোমার এই চিরস্থায়ী বন্দোবস্ত, আর লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু সতীপ্রথা বিলোপ করেন। তাই না? বিষয়টা বুঝতে পারলে? ভালো তথ্য কিন্তু এগুলো সবই দেখে নিও। আচ্ছা, রামকৃষ্ণ মিশন সমাজসেবা এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে ড্যাশের আদর্শের ওপর জোর দিয়েছিল? বলো, তাই রামকৃষ্ণ মিশন সমাজসেবা এবং নিঃস্বার্থ কর্মের মাধ্যমে কিসের, মানে কোন কাজের বা আদর্শের ওপরে কিন্তু জোর দেওয়া হয়েছে? সেটা হচ্ছে দাদা মাথায় রাখবে পরিত্রাণ। কি বললাম? পরিত্রাণ আদর্শের ওপর কিন্তু জোর দেওয়া হয়েছিল। বলছে আকালি আন্দোলন কিসের সঙ্গে যুক্ত ছিল? আকালি আন্দোলন ছিল শিখ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত। মাথায় রাখবে আকালি আন্দোলন শিখ সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত। পরমহংস মণ্ডলী 1849 সালে ড্যাশে জাতপাত বিলুপ্তি করার জন্য, মানে যে বিলুপ্তি করার জন্য আর কি প্রতিষ্ঠা করা হয়েছিল? বলো,
তা মাথায় রাখবে পরমংশ মণ্ডলী 1849 সালে কোথায়? বোম্বেতে। বোম্বে জাতপাত বিলুপ্তির কাজ করার জন্যই কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। বলছে নিম্নলিখিত কোন সংগঠন স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেছিলেন যার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কারের চেষ্টা করা? তা কোনটা? খুব সহজেই বলে দিবা যে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা বলছে, আর্য সমাজ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? আর্য সমাজের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি যে কি চেয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের সংস্কার করার চেষ্টার জন্যই কিন্তু তিনি এটা প্রতিষ্ঠা করেন। পরেরটা মেলাও, বলো। একদিকে রয়েছে সমাজ সংস্কারক, আর একদিকে তোমার হচ্ছে যে নেতারা রয়েছে। তা রাজা রামমোহন রায়, মহাদেব গোবিন্দ রানাডে, দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যানি বেসান্ত। এদিকে রয়েছে থিওসফিক্যাল সোসাইটি, তত্ত্ববোধিনী সভা, আত্মীয় সভা, প্রার্থনা সমাজ। তাহলে রাজা রামমোহন রায়ের সঙ্গে কি মিলবে বলো? সঙ্গে সঙ্গে বলবা দাদা, রাজা রামমোহন রায় আত্মীয় সভার সঙ্গে জড়িত, তাই তো? আর তোমার হচ্ছে বলো মহাদেব গোবিন্দ রানাডে কি হবে? আচ্ছা ঠিক আছে, দেখো দেবেন্দ্রনাথ ঠাকুর কি হবে আগে সেটা দেখো। দেবেন্দ্রনাথ ঠাকুর তোমার তত্ত্ববোধিনী সভা, তাহলে সি মিলছে দুইয়ের সাথে। অ্যানি বেসান্ত কি হবে? অ্যানি বেসান্ত বুঝতেই পারছো যে থিওসফিক্যাল সোসাইটি, তাহলে মহাদেব গোবিন্দ রানাডে কিন্তু প্রার্থনা সমাজ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে বুঝতেই পারছো যে কোন অপশানটা হবে, দেখে নিও। অপশান প্রথমটা হচ্ছে 3, তেমন অপশান 3 হবে, হ্যাঁ, দেখে নিও। পরেরটা বলো যে নিম্নলিখিত কোন বছরে জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়? বলো কোন সালে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত? আমরা কি জানি 1873। মাথায় রাখবে 1873-এ জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য সত্যশোধক সমাজ প্রতিষ্ঠিত হয়। তা বলছে কোন ভারতীয় সমাজকর্মী ও রাজনীতিবিদ ব্রাহ্মণদের বিরুদ্ধে আত্মসম্মান আন্দোলন বা দ্রাবিড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? বলো কে? সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবা যে তোমার হচ্ছে এই রামস্বামী, ঠিক আছে? ইরোদ ভেঙ্কটাপ্পা রামস্বামী। মাথায় কি বললাম? ইরোদ ভেঙ্কটাপ্পা রামস্বামী। তুমি জাস্ট রামস্বামী মাথায় রাখবা যে হচ্ছে ওই তোমার হচ্ছে রামস্বামী কি করেছিলেন, যে ব্রাহ্মণদের বিরুদ্ধে আত্মসম্মান আন্দোলন বা দ্রাবিড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন রামস্বামী। পরে প্রশ্ন বলো যে কে ভারতীয় সেনাবাহিনীতে গ্রিসযুক্ত কার্তুজ সহ এনফিল্ড রাইফেল চালু করেছিলেন, যা 1857 যে মহাবিদ্রোহ তার প্রধান কারণ ছিল? বলো কোন ব্যক্তি, মানে কোন ভাইসরয় বলতে পারো। তা সঠিক উত্তর হবে কি যে হেনরি হার্ডিন্স। কি বললাম? হেনরি হার্ডিন্স কিন্তু তোমার এই ভারতীয় সেনাবাহিনীতে গ্রিসযুক্ত কার্তুজ সহ এনফিল্ড রাইফেল চালু করেছে, যার জন্যই মহাবিদ্রোহ হয়। দেখো 1857 খ্রিস্টাব্দে বিহারে বিদ্রোহের শুরুতে তোমার এই পাটনার কমিশনার কে ছিলেন? তাই এই 1857 বিদ্রোহে তোমার এই বিহারের কমিশনার কে ছিলেন সেই সময় কিন্তু বিহারের কমিশনার ছিলেন তোমার এই উইলিয়াম টেলর। কি বললাম? উইলিয়াম টেলর, মাথায় লাগবে। পরে প্রশ্ন চলে যায়, দেখো বলছে যে 1885 সালে ডিসেম্বরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বোম্বেতে তোমার হচ্ছে বোম্বেতেই সারা দেশ থেকে কতজন প্রতিনিধি সমাবেশ করেছিলেন? বলো কতজন প্রতিনিধি? 72 জন, মাথায় রাখবে। কতজন? 72 জন। বলছে নিম্নলিখিতদের মধ্যে কোন চরমপন্থী নেতা কংগ্রেসদের নরমপন্থীদের আক্রমণ করার জন্য নিরাপত্তা ভাল্ব তথ্য ব্যবহার করেছিলেন? বলো ভালো করে প্রশ্ন পড়ো। বলছে নিম্নলিখিতদের মধ্যে কোন চরমপন্থী নেতা কংগ্রেসের নরমপন্থীদের আক্রমণ করার জন্য নিরাপত্তা ভাল্ব তত্ত্ব ব্যবহার করেছিলেন? তা কোন চরমপন্থী নেতা, কার কথা বলা হচ্ছে? লালা রাজপথ রায়। মাথায় রাখবে লালা রাজপথ রায়ের কথা বলা হচ্ছে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 1907 সালে বিদ্রোহের জন্য বিনা বিচারে বার্মার মান্দালেতে নির্বাসিত করা হয়েছিল? কাকে? মাথায় রাখবে লালা রাজপথ রায়কেই। লালা লাজপত রায়কে 1907-এ তোমার এই 1907-এ বিদ্রোহ করার জন্যই কিন্তু তাকে বিনা বিচারে বার্মা মানে বর্তমানে মায়ানমার আর কি, বার্মার তোমার এই মান্দালেতে নির্বাসিত করা হয়েছিল। পরে প্রশ্নে চলে যাই, বলো 1916 সালের লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? তো দেখো 4টে অপশন দেখে সঠিক উত্তরটা বলো কি হবে। সঙ্গে সঙ্গে বলবা দাদা, এই যে লখনৌ চুক্তি আমরা জানি যে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে হয়েছিল লখনৌ চুক্তি। তা বুঝতেই পারছো যে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে পৃথক নির্বাচনী ক্ষেত্রের দাবিতে এই চুক্তিটা হয়েছিল 1916 সালে। কোন চুক্তি? লখনৌ চুক্তি। তারপরে প্রশ্ন বলছে বাল গঙ্গাধর তিলককে তোমার এই ভ্যালেন্টাইন চিরল কি ড্যাশ হিসাবে বর্ণনা করেছিলেন? বলো বাল গঙ্গাধর তিলককে ভ্যালেন্টাইন চিরক কি হিসাবে বর্ণনা করেছিল? যে ভারতীয় অশান্তির জনক হিসাবে বর্ণনা করেছিলেন।
বলছে গান্ধীজির ডান্ডি মার্চ কবে সবরমতী থেকে শুরু হয়েছিল এবং কবে ডান্ডিতে পৌঁছেছিল? তা তোমরা ভালো মতোই জানো যে দাদা 12ই মার্চ 1930 সালে শুরু হয় ডান্ডি যাত্রা সবরমতী আশ্রম থেকে, আর 5ই এপ্রিল 1930-এ কিন্তু ডান্ডিতে গিয়ে পৌঁছায়। কেমন? বলছে 1917 সালে গান্ধীজির নেতৃত্বে ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। তা তুমি সাল দেখে ভালো মতোই বলবে যে 1917 সালে গান্ধীজির নেতৃত্বে প্রথম যে সত্যাগ্রহ আন্দোলন ছিল সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। কী হবে? চম্পারণ সত্যাগ্রহ। বলছে 1942 সালে 11ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় পাটনা সচিবালয়ের কাছে পতাকা উত্তোলনের সময় পুলিশের গুলিতে 7 জন ছাত্র নিহত হয়। তা এই ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এমন জেলা ম্যাজিস্ট্রেটের নাম কি ছিল? বুঝতে পারছো যে প্রশ্নটা কীভাবে দিয়েছে? তো এখানে সঠিক উত্তর হবে, মাথায় রাখবে যে ডব্লিউজি আর্চার। মাথায় রাখবে, ভালো প্রশ্ন, যে 1942 সালে 11ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সময় পাটনা সচিবালয়ের কাছে পতাকা উত্তোলনের সময় পুলিশের গুলিতে 7 জন ছাত্র নিহত হয়। এই ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল ডব্লিউজি আর্চারি। তারপরে দেখো বলছে নিম্নলিখিত কোন পরিকল্পনায় বা প্রস্তাব করা হয়েছিল যে ভাইসরয় এবং কমান্ডার ইন চিফ ছাড়া ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য ভারতীয় হবেন? তা সেটা হচ্ছে কোন পরিকল্পনায় বলা হয়েছিল? মাথায় রাখবে যে ওয়েভেল প্ল্যান। 1945 সালের ওয়েভেল প্ল্যান অনুযায়ী বলা হয়েছিল যে ভাইসরয় এবং কমান্ডার ইন চিফ ছাড়া ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য ভারতীয় হবেন। বলছে সুভাষচন্দ্র বসু কবে এবং কোথায় তোমার এই মুক্ত ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছেন? বলো। মুক্ত ভারতের জন্য অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেছিল সুভাষচন্দ্র বসু কবে এবং কোথায়? সঠিক উত্তর কী হবে? যে 1943 সালে সিঙ্গাপুরে। কবে সালে? 1943 সালে সিঙ্গাপুরে। কেমন? বলছে কংগ্রেসের 1929 সালের অধিবেশনে যেখানে পূর্ণ স্বরাজের প্রস্তাবটা পাশ হয়েছিল তা সেটির সভাপতিত্ব কে করেছিলেন? তা বুঝতেই পারছো যে 1929-এর যে অধিবেশনটা হয়েছিল সেখানে পূর্ণ স্বরাজের প্রস্তাবটা পাশ হয়েছিল, তা সেটির সভাপতি কে ছিলেন? সেটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। মাথায় রাখবে, জওহরলাল নেহেরু। বলছে 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে মহাত্মা গান্ধীর পছন্দের সভাপতি প্রার্থী কে ছিলেন? তা বুঝতেই পারছো যে হচ্ছে পট্টবী সীতারামাইয়া, তাকে হারিয়েই কিন্তু সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কেমন? পরে প্রশ্ন দেখো, বলছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বছরে তোমার এই কংগ্রেসের অমৃতসর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? তা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বছর মানে 1919-এর কথা বলছে, আর সেই অধিবেশনটা হয়েছিল অমৃতসর, আর অমৃতসরের সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন? বলো। সেই হচ্ছে মতিলাল নেহেরু। মাথায় রাখবে, মতিলাল নেহেরু। বলছে দুই দেশের মধ্যে আফিম যুদ্ধ চলেছিল, সেই দেশগুলোর মধ্যে একটি ছিল চীন আর দ্বিতীয় দেশ কোনটি? তা মাথায় রাখবে ব্রিটেন। কেমন? দুই দেশের মধ্যে আফিম যুদ্ধ হয়েছিল তোমার এই চীন আর ব্রিটেনের মধ্যে। তারপরে বলো যে কোন বছরে ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপনের জন্য আইফেল টাওয়ারটি নির্মিত হয়েছিল? আইফেল টাওয়ার কত সালে নির্মিত হয়? বলো। তা আইফেল টাওয়ার 1889 সালে। মাথায় রাখবে, কি বললাম? 1889 সালে আইফেল টাওয়ারটা নির্মিত হয়েছিল। এটা হচ্ছে এই ফরাসি বিপ্লবের শতবর্ষ উদযাপনের জন্যই কিন্তু আইফেল টাওয়ারটা নির্মাণ করা হয়। বলছে আমেরিকা যথাক্রমে হিরোশিমা এবং নাগাসাকিতে কোন তারিখে পারমাণবিক বোমা ফেলেছিল? বলো। কোন তারিখে ফেলেছিল? 6ই আগস্ট 1945 আর 9ই আগস্ট 1945, মানে 6ই আগস্ট আর 9ই আগস্ট হিরোশিমায় আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেছিল। বলছে বার্মা কত সালে স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হয়েছিল? বলো। বার্মা কত সালে? বলবো দাদা, বার্মা 1948 সালে। 1948 সালে বার্মা স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হয়েছিল। বলছে সোভিয়েত ইউনিয়ন কবে ভেঙে যায়? বলো। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালে। মাথায় রাখবে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় 1991 সালে। তারপরে দেখো, বলছে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে কোন দেশ ব্রিটেনের বিরুদ্ধে অক্ষ শক্তিতে যোগ দেয়? কোন দেশ? সেই দেশটার নাম কি? বলো। বুলগেরিয়া। মাথায় রাখবে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে ব্রিটেনের বিরুদ্ধে অক্ষ শক্তিতে যোগদান করেছিল বুলগেরিয়া।
আচ্ছা, তারপরে বলো ব্লাডি সানডে ঘটনাটি কোথায় ঘটেছিল? ব্লাডি সানডে ঘটনাটি ঘটেছিল সেন্ট পিটার্সবার্গে। কোথায়? সেন্ট পিটার্সবার্গে, ঠিক আছে। বলছে নিচের কোনটি আমাদের সৌরজগতের, এই ছিল তোমাদের ইতিহাসটা গেল, মানে হচ্ছে প্রাচীন, মধ্য এবং আধুনিক ইতিহাসটা গেল। এবার দেখো ভূগোল থেকে, ঠিক আছে, ভারত ও বিশ্বের ভূগোল। তা বলছে যে নিচের কোনটি আমাদের সৌরজগতের অভ্যন্তরীণ গ্রহ নয়? দেখো আমাদের সৌরজগতে বর্তমানে 8টি গ্রহ, 4টে অভ্যন্তরীণ মানে 4টে ভেতরে, 4টে বাইরে, হচ্ছে বহিঃগ্রহ। তা ভেতরের 4টে কি কি তুমি তো জানো, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে এর মধ্যে দেখে সব মানে মানে সহজেই বলবা যে দাদা বৃহস্পতিটা কিন্তু অভ্যন্তরীণ পড়ছে না, তাই না? বলো পরপর দুটি আমাবস্যার মধ্যে আনুমানিক সময়কাল কতদিন? তা পরপর দুটি আমাবস্যার মধ্যে আনুমানিক সময়কাল 29.5 দিন, মাথায় রাখবে, ঠিক আছে। বলছে হ্যালির ধূমকেতু প্রায় কত বছর অন্তর একবার দেখা যায়? দেখো হ্যালির ধূমকেতু তোমার ওই প্রায় কত বছর, 76 বছর অন্তর একবার দেখা যায়। বলছে নিম্নলিখিত কোন বামন গ্রহটি প্রধান তোমার এই গ্রহাণুর বলয়ে অবস্থিত? বলো কোন বামন গ্রহটি প্রধান গ্রহাণুর বলয়ে অবস্থিত? তা সেটা হচ্ছে কি সেরেস, মাথায় রাখবে সেরেস। কি বললাম? সেরেস বামন গ্রহটি প্রধান গ্রহাণুর বলয়ে অবস্থিত। কেমন? চলো তারপরে প্রশ্ন বলো যে প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের নিম্নলিখিত কোন দ্বীপগুলি একই অক্ষাংশে অবস্থিত? প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের কোন দ্বীপগুলি একই অক্ষাংশে রয়েছে? বলবা দাদা সঠিক উত্তর কি হবে? যে টঙ্গা দ্বীপপুঞ্জ এবং মরিশাস দ্বীপপুঞ্জ। কি বললাম? টঙ্গা দ্বীপপুঞ্জ আর মরিশাস দ্বীপপুঞ্জ এরা কিন্তু একই অক্ষাংশে অবস্থিত। বলছে নিচের কোন প্রণালী আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? কোন প্রণালী? বলো সঠিক উত্তর কি হবে? যে তোমার হচ্ছে ম্যাগেলান, মাথায় রাখবে ম্যাগেলান প্রণালীটা আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। বলছে দক্ষিণ আমেরিকা বিশ্বের ড্যাশ বৃহত্তম মহাদেশ? দক্ষিণ আমেরিকা বিশ্বের ড্যাশ বৃহত্তম মহাদেশ? দক্ষিণ আমেরিকা বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ। কেমন? তা বলছে যে আয়তনের দিক থেকে, ঠিক আছে। তারপরে বলো যে বায়ুমণ্ডলের কোন স্তরটি টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়? তা টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয় আয়োনোস্ফিয়ার, মাথায় রাখবে বায়ুমণ্ডলের হচ্ছে আয়োনোস্ফিয়ার স্তরটি টেলিযোগাযোগের জন্য ব্যবহৃত হয়। বলছে নিম্নলিখিত বায়ুমণ্ডলের কোন স্তরটি বেতার তরঙ্গ প্রেরণে সাহায্য করে? কোন স্তর? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, মাথায় রাখবে থার্মোস্ফিয়ার বেতার তরঙ্গ প্রেরণে সাহায্য করে। বলো ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা হচ্ছে 13 কিলোমিটার। তারপরে বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে, দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে আগত উল্কাপিণ্ড প্রধানত বিচ্ছিন্ন হয়? সেটা কোন স্তরে? সেটা হচ্ছে মেসোস্ফিয়ারে, মাথায় রাখবে বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ারে আগত উল্কাপিণ্ড প্রধানত বিচ্ছিন্ন হয়ে যায়। বলছে ভারতের প্রমাণ সময় গ্রিনিচ গড় সময়ের থেকে ড্যাশ এগিয়ে, কতটা এগিয়ে? 5 ঘন্টা 30 মিনিট, মাথায় রাখবে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। পরে প্রশ্ন বলছে দেখো যে নিচের কোন অক্ষাংশের সীমা ভারতের মূল ভূখণ্ডের সীমার জন্য প্রাসঙ্গিক? মানে মোদ্দা কথা ভারতের মূল ভূখণ্ডের সীমাটা মানে অক্ষাংশটা কোনটা হবে, কোনটার সাথে যায়? তা তুমি বলবে দাদা 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি তোমার হচ্ছে 6 মিনিট উত্তর। তো অপশানগুলো দেখলে বলবো অপশান 3 আমাদের সঠিক উত্তর, যে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর পর্যন্ত, ঠিক আছে। তারপরে প্রশ্ন বলছে ভারতের প্রমাণ মধ্যরেখা নিম্নলিখিত কোনটি রাজ্যের মধ্যে দিয়ে যায় বা কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়? তা দেখো কয়টি রাজ্যের মধ্যে দিয়ে যায়? দেখো 5টি রাজ্য, মাথায় রাখবে যে ভারতের প্রমাণ মধ্যরেখা 5টি রাজ্যের মধ্যে দিয়ে যায়। 5টি রাজ্যের নাম বলছি শুনে নাও, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় আর উড়িষ্যা। কি বললাম? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় আর উড়িষ্যা, এই 5টি রাজ্যের মধ্যে দিয়েই কিন্তু ভারতের প্রমাণ মধ্যরেখা গিয়েছে। পরের প্রশ্ন দেখো বলছে যে কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটির মধ্যে দিয়ে যায় না? তা এই 4টে অপশনের মধ্যে বলো কোন রাজ্যের মধ্যে দিয়ে যায় না? দেখা মাত্রই বলবা মহারাষ্ট্র সঠিক উত্তর। আর আমরা কি জানি মোটমাট 8টি রাজ্যের মধ্যে দিয়ে গিয়েছে। কি কি বলো? যে গুজরাট, সবার প্রথমে কি প্রথম থেকে বলি মানে এই পশ্চিম থেকে যদি আমরা ধরি, পশ্চিম থেকে ধরলে ওদিকে আছে রাজস্থান, তারপরে গুজরাট, তারপরে মধ্যপ্রদেশে বা ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, তারপরে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। কেমন? এই 8টি মাথায় রাখবা, জানোই তো। পরে প্রশ্ন বলতে দেখো যে পৃথিবীর বিভিন্ন অংশে প্রাপ্ত বিভিন্ন উপাদান ও খনিজগুলোর সাথে মেলাও। তা পৃথিবীর বিভিন্ন অংশের নাম দিয়ে দিয়েছে আর হচ্ছে তোমার এদিকে খনিজের নাম দিয়েছে, এটা মেলাতে হবে। দেখো অ্যালুমিনিয়াম তো ভূত্বক হয়ে যাবে, বলবা দাদা অ্যালুমিনিয়াম ভূত্বক হবে। ম্যাগনেসিয়াম কি হবে?
ম্যাগনেসিয়ামটা হয়ে যাবে গুরুমণ্ডল, আর নিকেলটা হবে দাদা কেন্দ্রমণ্ডল, আর আয়রন আমরা পাই হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডলে। তাহলে এবার তুমি সঠিক মতো এখানে অপশানটা উত্তর করে দিবা, কেমন? বলো নিচের কোন ডিসকন্টিনিউটি পৃথিবীর ভূত্বককে গুরুমণ্ডল থেকে আলাদা করে? তা সেটা মাথায় রাখবা যে মোহরভিসিক, কি বললাম? মোহরভিসিক, অপশান 2 সঠিক উত্তর। বলছে পৃথিবীর বিভিন্ন স্তরগুলিকে অভ্যন্তর থেকে বাইরের স্তরে ক্রমানুসারে সাজাতে বলেছে। ভেতর থেকে বাইরে যদি সাজাতে হয়, তা তুমি এখানে ছবিটা দেখো, দেখে বলো এই ভেতরেরটা সবার ভেতরে রয়েছে কি অন্তঃকেন্দ্রমণ্ডল, মানে প্রথমেই হবে অন্তঃকেন্দ্রমণ্ডল, তারপরে বলা হয় বহিঃকেন্দ্রমণ্ডল, তারপরে বলা হয় কি কেন্দ্র মানে গুরুমণ্ডল, এবং তারপরে রয়েছে ভূত্বক। তাহলে সেই মতো তুমি বলবা, এ দুটো তো হবেই না, শুরু হবে অন্তঃকেন্দ্রমণ্ডল দিয়ে, তারপরে বহিঃকেন্দ্রমণ্ডল, তারপরে গুরুমণ্ডল আর ভূত্বক, মানে অপশন 4 সঠিক উত্তর, তাই না? বলো নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করে সঠিকটা বলো। বলছে যে 1 নম্বরে দেখো, বলছে যে পৃথিবীর সর্বোচ্চ ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলে পাওয়া যায়, একদম সঠিক তথ্য। বলছে পি তরঙ্গের সর্বোচ্চ বেগ অন্তঃগুরুমণ্ডলে রেকর্ড করা হয়, এটাও কিন্তু সঠিক তথ্য। তারপরে বলছে দেখো যে ভূত্বকে এস তরঙ্গের বেগ পি তরঙ্গ বেগের চেয়ে কম, অবশ্যই অবশ্যই অপশন সিও সঠিক, অর্থাৎ বলবা দাদা এখানে 1 2 3 মানে এ বি সি তিনটে সঠিক, অপশন এ সঠিক উত্তর নেব আমরা। বিষয়টা বুঝতে পারলে? চলো, বলছে যে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমিকে ইন্দ্র গাঙ্গীয় সমভূমি এবং ছোটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত করেছে কোন মালভূমিটা? তা সেটা হচ্ছে ভান্ডার। মাথায় রাখবে যে দক্ষিণ ভারতের দাক্ষিণাত্য মালভূমিকে ইন্দ্র গাঙ্গীয় সমভূমি এবং ছোটনাগপুর মালভূমির সঙ্গে যুক্ত করেছে ভান্ডার। বলছে স্টেপ বায়োম অস্ট্রেলিয়া এবং হচ্ছে আন্টার্কটিকা বাদে সমস্ত মহাদেশে পাওয়া একটি শুষ্ক তৃণভূমির বাসস্থান। ঠিক আছে, এটি প্রধানত কোন জলবায়ুতে ঘটে? ভালো করে বোঝো। বলছে স্টেপ তৃণভূমি, এটা তোমার এই অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা বাদে তোমার যে সমস্ত মহাদেশেই কম বেশি পাওয়া যায়, এটা একটা শুষ্ক তৃণভূমি। তা এটা প্রধানত কোন জলবায়ুতে ঘটে দাদা? এটা হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ুতে ঘটে। ঠিক আছে, অপশন 4 আমাদের সঠিক উত্তর। পয়েন্টটা বলো যে বিশ্বের নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে কোথায় তোমার এই ডাউস তৃণভূমি, কি বললাম, ডাউন্স তৃণভূমি পাওয়া যায়? তা মাথায় রাখবে যে ডাউন্স তৃণভূমিটা পাওয়া যায় অস্ট্রেলিয়াতে। কোথায়? অস্ট্রেলিয়াতে। বলছে নিচের কোন নদীটি যমুনার ডান তীরের উপনদী? তা যমুনার ডান তীরের উপনদীর নাম কি? কেন, অপশন 2। আচ্ছা, পরের প্রশ্ন বলো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে বুঝলে। দেখো পরের প্রশ্ন বলছে নিচের প্রদত্ত নদীগুলোর মধ্যে কোনটি দক্ষিণ গঙ্গা নামে পরিচিত? তা দক্ষিণ গঙ্গা নামে পরিচিত আমরা তো জানি, গোদাবরী হয়ে যাবে। বলছে যখন একটি নদী একটি কেন্দ্রীয় শৃঙ্খ থেকে উৎপন্ন হয় এবং সমস্ত দিকে প্রবাহিত হয়, তখন তাকে ড্যাশ জল নির্গমন ব্যবস্থা বলে? তা মাথায় রাখবে তখন তাকে অরীয়, কি বললাম, অরীয় জল নির্গমন ব্যবস্থা বলা হয়। বলছে নিচের কোনটি পশ্চিম ঘাটের উৎপন্ন নদী? দেখো 4টে অপশন দেখে বলো, বলো যে কোনটা পশ্চিম ঘাটের উৎপন্ন নদী? তা মান্ডবী হয়ে যাবে সঠিক উত্তর। বলছে নিম্নলিখিত নদীগুলিকে ভারতে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থার ক্রম অনুসারে যদি সাজাও, তাহলে উত্তর থেকে যদি দক্ষিণে তুমি সাজাও, তাহলে সবার প্রথমেই চলে আসবে কি? বলবা সিন্ধু সবার প্রথমেই আসবে, অর্থাৎ অপশন 2 1 আর 2 বাদ হয়ে গেল। সিন্ধুর পরে কি আসবে? বলবা দা সিন্ধুর পরে চেনাব আসবে, রাভি কখনোই আসবে না, তাই না? তাহলে সিন্ধু, চেনাব, রাভি, তারপরে বিয়াস এবং তারপর সুতলেজ। অপশন 4 সঠিক উত্তর, মাথায় রাখবে সিন্ধু, চেনাব, তারপরে রাভি, তারপরে বিয়াস এবং তারপরে সুতলেজ। বলছে মৃত্তিকা গঠনের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটি মৃত্তিকার সঞ্চয়নকে নির্ধারণ করে? তা বলো মৃত্তিকার কোন উপাদান? সেটা হচ্ছে মূল শিলা। দাদা মৃত্তিকা গঠনের ক্ষেত্রে মূল শিলা মৃত্তিকার সঞ্চয়নকে নির্ধারণ করে। বলছে মাটিতে জীবন্ত প্রাণীর ক্ষয়প্রাপ্ত অবশেষ থাকে, একে কি বলা হয়? ভালো মতোই জানো যে একে কি বলে? হিউমাস বলে। মাথায় রাখবা যে মাটিতে জীবন্ত প্রাণীর ক্ষয়প্রাপ্ত অবশেষ থাকে, সেটাকে হিউমাস বলে। তারপরে চলে আসো, বলছে লোহিত মৃত্তিকার লাল রঙের কারণ কি? কিসের জন্য লোহিত মৃত্তিকাটা লাল রঙের হয়? দাদা উচ্চ পরিমাণে আয়রন অক্সাইড থাকে তাই। মাথায় রাখবে উচ্চ মাত্রায় বা উচ্চ পরিমাণে আয়রন অক্সাইড পাওয়া যায় বলেই কিন্তু লোহিত মৃত্তিকাটা লাল রঙের হয়ে থাকে। বলছে উত্তরপ্রদেশের যমুনা ও হামিরপুর জেলার উপত্যকায় কোন মাটি পাওয়া যায়? বলো। তা সেটা মাথায় রাখবে
যে উত্তরপ্রদেশের তোমার ওই হচ্ছে উত্তরপ্রদেশের যমুনা অঞ্চল এবং হামিরপুর জেলায় তোমার এই পাদোয়া মাটি, ঠিক আছে, কি বললাম, পাদোয়া মাটিটা পাওয়া যায়, ঠিক আছে। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আবাদি এলাকার নিরিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য? তা আবাদি এলাকার নিরিখে সব থেকে গুরুত্বপূর্ণ খাদ্যশস্য কি হবে? ধান হয়ে যাবে, তাই না? বলছে ভারতের কৃষি সম্বন্ধে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিকটা নির্বাচন করুন। দেখো 1 নম্বরে কি বলছে, বলছে ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রবি শস্য বপন করা হয় এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত কাটা হয়। তাহলে এটা কি সঠিক বলছে? বলো। এটা কিন্তু বস সঠিক তথ্য, হ্যাঁ, যে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রবি শস্য বপন করা হয় এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত কাটা হয়, ঠিক আছে। বলছে ভারতে রবি সময়ে মানে রবি শস্যের সময় উৎপন্ন ফসলগুলো হলো ধান, ভুট্টা, ছোলা, সোয়াবিন এবং সরিষা। এটা কি ঠিক বস? দেখো রবি শস্যের ফসল কি, তুমি বলবা সরিষা হবে, ঠিক আছে, ধান কিন্তু হবে না, ভুট্টাও হবে না, তাই না বস? ধান হবে না, ভুট্টা হবে না, ছোলাটা হবে, সোয়াবিনও হবে না। তাহলে ছোলা হবে, মানে এই তিনটে যেহেতু পৃথক জিনিস চলে এসেছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। রবি শস্য মানে শীতের ফসল। তা শীতের ফসল তুমি তো জানোই, সরিষা হয়, ছোলা হয়, কিন্তু সোয়াবিন হয় না, ধান হয় না। মানে এখনকার কথা বাদ দাও, মানে অ্যাকচুয়ালি সরিষা, এই তোমার হচ্ছে সোয়াবিন, ভুট্টা দেখে বলবা এগুলো কিন্তু গরমের ফসল। আর 3 নম্বরে বলছে দেখো আসাম, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার আউশ, আমন এবং বোরো ধানের 3টি ফসল ফলে। 3টি ফসল আর কি, অবশ্যই 3 ধরনের আমরা ধানই দেখতে পাই আসাম ও পশ্চিমবঙ্গ উড়িষ্যায়, আউশ ধান, আমন ধান, বোরো ধান, তাই না? তাহলে 3-এরটা সঠিক, বলবা 1 আর 3 সত্য, 1 আর 3 সত্য, ঠিক আছে। তারপরে প্রশ্ন চলে আসো, 1 মিনিট দেখো। দেখো বলছে যে প্যাসেজওয়ের নাম পরিবর্তন করে অটল টানেল রাখা হয়েছে, তা সেই প্যাসেজের মধ্যে দিয়ে মানে ড্যাশ পাসের মধ্যে দিয়ে গেছে, সেটা বলো। কোন পাসের মধ্যে দিয়ে গিয়েছে যেটা নাম হচ্ছে বর্তমানে অটল টানেল, সেটা কোন পাসের মধ্যে দিয়ে গিয়েছে? রোহাতাং পাস, মাথায় রাখবা, রোহাতাং পাসের মধ্যে দিয়ে গিয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে যে পূর্ব পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডোর কোন দুটি শহরের মধ্যে দিয়ে চলে? তা মাথায় রাখবা পূর্ব পশ্চিম ডেডিকেট ফ্রেট করিডোর, এটা হচ্ছে তোমার এই ডানকুনি এবং পালঘর এই দুটি শহরের মধ্যে দিয়ে চলে, কেমন? আচ্ছা বস দেখো এই যে তোমাদের 300টা প্রশ্ন রেখেছি, 150টা আজকে করলাম, আর একটা ক্লাস আমি আগামীকাল করিয়ে দেবো, সেখানে বাকি 150টা করিয়ে দেবো, ঠিক আছে। মানে কি বলবো, মানে প্রচণ্ড গলায় প্রবলেম হচ্ছে, বুঝতে পারলে, ঠান্ডা লেগেছে তো, যাই হোক এটুকু এই 150টা প্রশ্ন আজকে পড়ে নাও, কালকে ঠিক 9টা বাজলে পরেই মানে রাত 9টার সময় কিন্তু বাকি 150গুলো তোমাদের আমি বাকি দেখো এখানে সবগুলোই প্রশ্ন আর কি তোলা হয়ে গেছে, গুরুত্বপূর্ণ সব আছে, মানে সংবিধান থেকে আছে, তারপরে অর্থনীতি থেকে আছে, ঠিক আছে, এগুলো কিন্তু বাকি কালকে করে নেবো, কিছু মনে করো না। আর হচ্ছে তোমরা যারা টেলিগ্রামে আছো, পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু টেলিগ্রাম থেকে পিডিএফটা তুলে পড়ে নিতে পারো। আর যারা টেলিগ্রামে যুক্ত হতে চাও যে দাদা সমস্ত জিকের পিডিএফগুলো আমার চাই, যে মানে বিশেষ করে যারা রেলের জন্য পড়ছো, তোমরা যারা রেলের এনটিপিসি বা আরপিএফ যার জন্যই পড়ো না কেন, যেখানে দেখবা জিকেতে কিন্তু ভালো নাম্বার রয়েছে, কোনো কোনো পরীক্ষায় 40 নাম্বারের জিকে আসে, কোনো কোনো পরীক্ষায় 50 নাম্বার জিকে আছে, বুঝতে পারলে, সেই জন্য বলছি জিকের জন্য মানে যদি টার্গেট থাকে রেলের জিকের জন্য, তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। সামান্য কিছু মূল্যের মাধ্যমে আমি তোমাকে টেলিগ্রামে যুক্ত করে দেবো, সেখানে যাবতীয় পিবিআরসিএস এর পিডিএফ সহ তোমাদের নতুন নতুন যা পিডিএফ টপিক অনুযায়ী যা কিছুই করাবো সেখানে সব কিছুই পেয়ে যাবে, ঠিক আছে। রাখছি আজকে এখানেই, সবাই ভালো করে পড়ে নিও, কেমন? জয় হিন্দ।